দর্শক, আজকে একটা শিরোনাম দেখে অন্য একটা আলোচনা করতে চাই। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে অবশ্যই আশা করব যে মন্তব্য করবেন এই বিষয়ে। শিরোনামটা হলো এরকম যে 12 দিনে কিভাবে আসাদের মসনদ টলে গেল, কি ছিল বিদ্রোহীদের কৌশল। আমি যখন কি এই শিরোনামগুলি পড়ি, ঠিক তার কয়েক মাস আগে বাংলাদেশে ঘটে যাওয়া যেই পরিস্থিতি, তার সাথে একটা কেন জানি তুলনা করি, অনেক কিছুর সাথে তুলনা করি। যেমন দেখেন, ওই অভ্যুত্থানের পর বা দামেস্কে রাজধানী দখলের পর দামেস্কে কি হলো? দামেস্কে সেই সাধারণ জনগণ উল্লাস করছে। সাধারণ জনগণ হাফিজ আল আসাদ অর্থাৎ বাশারের বাবা, তার ভাস্কর্য ভেঙে ফেলছে। বাশার আল আসাদ যে প্রেসিডেন্ট ছিল এই দুদিন আগে, তার ভাস্কর্য ফেলে দিচ্ছে। বাসভবনে যে জিনিসপত্র লুটপাট করছে, ভাঙচুর করছে, পুড়িয়ে দিচ্ছে। ঠিক অনেকগুলো ঘটনার সাথে মিলে যায়। তো আর কি মিলে? ওই যে প্রথম যে শিরোনামটা, মাত্র 12 দিনে বাংলাদেশে কি হয়েছিল, বাংলাদেশে জুলাই আগস্টে কি হলো। আমি বলবো যে মধ্য জুলাই থেকেই আসলে আন্দোলনটা তীব্রতা পেল। এর আগে টুকটাক টুকটাক তো হচ্ছিলই আন্দোলন। তো সেটাও তো সিরিয়াতে অন্যরকম। সিরিয়াতে অবশ্য মানে খালি হাতের যুদ্ধ না, ওখানে যারা বিদ্রোহ করছে তাদের হাতে অস্ত্র, আর সরকারি বাহিনী তাদের হাতে অস্ত্র। এবং সেটা তো আরো ভয়ঙ্কর, কারণ আসাদের পক্ষে হলো রাশিয়ার বিমান হামলা, সেখানে বিদ্রোহীদের পক্ষে কিন্তু কোনো বিমান হামলা ছিল না। তারা ছিল সাধারণ, তার কামান টামান ছিল, অস্ত্র শস্ত্র ছিল, এইটুকুই। কিন্তু কোনো ওই বিমান ছিল না যেই বিমান দিয়ে রাশিয়ার বিমানগুলো হামলা চালাচ্ছিল। অন্যদিকে আবার কিন্তু আমেরিকার যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো দিয়েও হামলা চালাচ্ছিল। কিন্তু তারপরেও যেটা হয়েছে অসাধারণ একটা, তারা চেইন, মানে যতগুলো বিদ্রোহী গোষ্ঠী আছে সিরিয়ায়, তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে, কিন্তু সবগুলো বিদ্রোহী গোষ্ঠীকে, যে বিদ্রোহের যে নেতা, সেই নেতা ঐক্যবদ্ধ করছে। জোলানি সম্ভবত তার নাম, HTS যে নেতৃত্ব দিয়েছে, মূলত তার যেই প্রধান, সেই প্রধানের নেতৃত্বে সবগুলো গোষ্ঠীকে যখন একত্রিত করছে, তখন মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস জেগে আসছে যে না, এবার পতন ঘটাতে হবে, এই ফ্যাসিস্টকে সরাইতে হবে। এবং যারা বাশারের অত্যাচারে যারা সিরিয়া ছেড়ে লেবাননে আশ্রয় নিয়েছিল, তারপরে আরো অন্যান্য জায়গায় আশ্রয়, ইরাকে বিভিন্ন জায়গায়, সবাই তখন তাদের সমর্থন ছিল। এবং ভেতরে যত গোষ্ঠীগুলো ছিল তাদের মধ্যে মতভিন্নতা আছে, হয়তো সেটা নিয়ে আরেকটা পর্বের ঝামেলা শুরু হবে। কিন্তু আপাতত মানে বাশারকে হটানোর ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশে দেখেন, হাসিনাকে হটানোর ব্যাপারে সব ঐক্যবদ্ধ, কি ডান বাম সব এক হয়ে গেছে যে এই ফ্যাসিজমকে বিদায় করতে হবে। বাশারের, তার ফ্যাসিজম ছিল 2 যুগ, তার মধ্যে মানে 11 বছর ছিল গৃহযুদ্ধ, একদম রক্তপাত। আর বাংলাদেশের ছিল 15 বছর একদম চরম ফ্যাসিজম, তার মধ্যে গুম খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অনেক কিছু, আয়নাঘর, অনেক কিছু যুক্ত ছিল। তো সেই কারণে দেখেন, এরা বলছে যে গত 27শে নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছেন অপ্রতিরোধ্য গতিতে। অভিযান শুরু করার মাত্র 4 দিনের মাথায় তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর দখল নিয়ে নেয়। আলেপ্পো দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা, সেখান থেকে তারা রওনা দেন আরেক বড় শহর হামার দিকে। হামাও দখল। আলেপ্পোর দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি সিরিয়ার গৃহযুদ্ধের উপর নজর রাখছিল। তারপর কি, হামা দখলের পর বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছিল, কিন্তু আসাদ বাহিনী সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালান বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়। আচ্ছা, সিরিয়ায় এবার আসাদ বিরোধী অভিযানে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল সাম, HTS। তারা মূলত পিক আপ ভ্যান এবং মোটর বাইকে করে সামনে অগ্রসর হয়েছে, এবং এটাই হচ্ছে খুব দ্রুত গতিতে তারা সামনের দিকে আগাইছে। হামাস দখলের পর বিদ্রোহীরা রওনা হন হোমসের দিকে, আরেকটা শহর, এবং রাজধানী দামেস্কে পৌঁছাতে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ শহর হোমস। সেখান থেকে মানে
দামেস্কের দূরত্ব 160 কিলোমিটার বা 100 মাইল। 6 ডিসেম্বর বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় হোমসের দ্বার প্রান্তে পৌঁছে যান। তখনই মনে হচ্ছিল আসাদ সরকারের পতন হয়তো আসন্ন। এবং এর মধ্যে আসাদ বাহিনী, যেহেতু ওই যে সরকারি বাহিনী, তাদের তো নৈতিকতা ছিল না, তাদের মধ্যে শেষের দিকে আর্থিক সংকটে তাদের বেতন দিতে পারছিল না, মনোবল ভেঙে গেছে। এর মধ্যে তাদের মধ্যে দুর্নীতি অনিয়মের কারণে মানে বিচ্ছিন্ন, মানে ওই বাহিনীটা বিচ্ছিন্ন ছিল। এরা চলতো হচ্ছে ইরানের সমর্থন, তারপরে রাশিয়ার সমর্থন, আর হচ্ছে ওই লেবাননের যে হিজবুল্লাহ, এদের পেছনে আবার ওই বিদ্রোহীদেরকে মদদ দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল মনে করছে যে আপাতত মানে এদের শক্তিটা দুর্বল করি, রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহ, তারা ওই সুবিধাটা নেওয়ার জন্য তারা আবার মদদ দিয়েছে। কিন্তু মূল কথা হলো, মদদ দেওয়া বড় কথা না, মূল কথা হলো যে বাশারের যে মানে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্রের কারণে মানুষ অতিষ্ঠ ছিল। সেই কারণে সমস্ত গোষ্ঠীগুলো একত্রিত হয়ে গেছে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হয়তো 12 দিনের তারা পৌঁছে গেছে দামেস্কে। বাংলাদেশে যখন কি বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হইতে 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 ওই মধ্য জুলাই থেকে যদি ধরেন তাহলে 5ই ডিসেম্বর ওই কয়দিন, 21 দিন বা 22 দিন, মোটামুটি এদের 12 দিন, আর 12 দুগুণে 24, দ্বিগুণ সময়। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা ছিল। বাংলাদেশের অবস্থাটা ছিল এই, বাংলাদেশে কারোর হাতে কোনো অস্ত্র শস্ত্র ছিল না যারা বিদ্রোহ করছিল, কিন্তু তাদের উপরে আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী, পুলিশ, অন্যান্য বিজিবি, র্যাব সবারই ছিল অস্ত্র। সেই অস্ত্র মোকাবেলা করে একেবারে 5 তারিখে যে পতন ঘটে, সেটা একটা বলা যায় ঐতিহাসিক, যে এরকম খালি হাতে গণ অভ্যুত্থান, এবং এটার লক্ষ্য ছিল গণতন্ত্র। আর এইটার লক্ষ্য কি, সিরিয়ার লক্ষ্যটা কি আপাতত বোঝা যাচ্ছে না, কেননা এরা হলো নানা রকম ইসলামিক গ্রুপের দ্বারা ভাবাদর্শে পরিচালিত। ফলে এই দেশে সামনে কি গণতন্ত্র হবে নাকি কি হবে সেটা বড় কথা না, মোট কথা তারা ফ্যাসিজম থেকে মুক্ত হতে চেয়েছে এবং এখন সমস্ত গ্রুপগুলো বসে তো ঠিক করবে। ফলে ওই শিরোনামটা যখন দেখি যে কিভাবে 12 দিনের মধ্যে দামেস্ক দখল হলো এবং বাশার পালায় গেল, তখন বাংলাদেশের কথা মনে হয়। বাংলাদেশও মোটামুটি কাছাকাছি সময় এইভাবেই মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, মানুষের ঐক্যবদ্ধ হলে সেই ঐক্যবদ্ধ শক্তির কাছে কেউ টিকতে পারে না। সেটা বাংলাদেশে শেখ হাসিনার প্রমাণ, টিকতে পারেনি, ভারতে পালিয়ে গেছে। সিরিয়ায় প্রমাণ যে বাশার টিকতে পারেনি, পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে। দুটোই দেখেন, রাশিয়া যেমন একটা গণতন্ত্র বিরোধী দেশ, ভারতও দেখেন সমস্ত সাম্প্রদায়িকতাকে লালন করে। গণতন্ত্র হচ্ছে তাদের একটা খোলস, আর কিছু না। তারা তাদের দেশে কোনো রকমের গণতন্ত্রটা টিকায় রাখছে, কিন্তু মূলত হচ্ছে বিজেপি যেটা প্রতিষ্ঠিত করতে চায় সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে। তো এই ধরনের গোলমেলে দেশগুলোতেই যারা ফ্যাসিস্ট তাদের আশ্রয় হয়। সেই অর্থে হাসিনা জায়গা মতো পৌঁছাইছে, আর বাশারও জায়গা মতো পৌঁছায় গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।